আমার কাছে আসবে না তানভীর, তুমি অনেক পচা। আমার কাছে এসে তুমি যা শুরু করো সেগুলো আমি সহ্য করতে পারি না। কেন? আমি আবার বেশি কি এমন করি? একটু কাছে এসে তোমাকে আদর করি, এভাবে আমাকে বারণ করতে পারো না তুমি। তোমার আদরের মাঝে আছে অতি দুষ্টুমিতে ভরা। আমার কোথায় কোথায় স্পর্শ করো আর আমি সেটা সহ্য করতে পারি না। আমার কেমন হয়? তা কি কি হয় বলো তো? আমি সব শুনবো। দেখি বলো, তোমার কোথায় কি হয়? ইস দুষ্টু ফাজিল, আবার তুমি জানতে চাও? বোঝো না কোথায় কি হয়? সারা শরীরে আমার কেমন যেন কাঁপুনি সৃষ্টি হয়, যা বোঝাবো কিভাবে। কিভাবে বোঝাবা তা কে জানে। তবে আসো, আরও তোমাকে কাঁপুনি দিই। তুমি শক্ত করে জড়িয়ে রেখো। তখন তোমাকে অনেক কাছে পেতে ইচ্ছে করে, আমি পাগল হয়ে যাই। তুমি আরো তখন বেশি দুষ্টুমি শুরু করো। তুমি অনেক পচা। পচা হই আর যাই হই, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তাই এসব এখন চলবে না। কাছে আসো, তোমাকে আরেকটু আদর করি। সরো সরো, আমার বুকে চুমু দিবা না। তুমি এত ফাজিল কেন? আগে তো এমন ছিল না, এখন এত শয়তান কেন হয়েছো? খারাপ ছেলে একটা। নাইরার কথা শুনে আমি মুচকি হাসলাম। মেয়েটাকে পাওয়াটা আমার এত সহজ হয়নি। তাকে রেখে বারান্দায় আসলাম। মেয়েটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মেয়েটার প্রতি আমি আকৃষ্ট ছিলাম বহুগুণে। মেয়েটা প্রথমে এমন না হলেও আমার প্রতি বিয়ের পর থেকে ভালোবাসা বাড়িয়েছে। সে ছিল আমার কাছে অতি দামি কিছু, আর হয়তো সেজন্যই তাকে পাওয়াটা যে সহজ কোনো বিষয় ছিল না তা আমি বুঝতে পারি। সেও যে আমাকে ভালোবাসতো কিনা জানতাম না। সব কিছু একটা অন্যরকম বিষয়ের ওপর আটকে ছিল। চলুন আপনাদেরকে আগে কি ঘটেছিল সেটা বলা যাক। নাইরা আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নাইরার কপালে চুমু দিলাম। সে মুচকি হাসল। আমি জড়িয়ে ধরে বললাম, নাইরা, তোমাকে পেতে বা আমরা একে অপরের হতে কত সময় লেগেছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট সহ্য করেছি। এ হয়তো আমাদের ভালোবাসাটা অনেক বেশি। নাইরার চোখে পানি টলমল করছে। আমি ওর ঠোঁটে চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলাম। তারপর একে অপরে আগের কথাগুলো ভাবতে থাকি। পিয়ন যখন নাইরার কার্ডটা আমাকে দেখালো, আমি একটু অবাক হলাম। ডাক্তার নাইরা হাসান, এমবিবিএস। যদিও ফেসবুকে আর ইনস্টাগ্রামে ওর ছবি দেখি নিয়মিত। খুব শীঘ্রই নাইরার বিয়ে হতে চলেছে অন্য একটা ছেলের সাথে। কিন্তু এই সময়ে ও এখানে কেন? এই সময়ে আমার সাথে দেখা করতে এসেছে। আমি পিয়নকে বললাম নাইরাকে কেবিনে নিয়ে আসার জন্য। মিনিট খানেক পরেই নাইরাকে কেবিনে ঢুকতে দেখলাম। আমার দিকে তাকিয়ে একটু হাসলো। আমার কেন জানি ওর হাসি দেখে বেশ ভালো লাগলো। নাইরা মেয়েটাই এমন, ও যখন আশেপাশে থাকে তখন মন এমনি এমনি ভালো হয়ে যায়। অনেকদিন পরে নাইরাকে দেখতে পেলাম। মেয়েটা দেখতে এতটাই অনবদ্য যে বারবার নাইরাকে দেখার আগ্রহ জাগত, তাকিয়ে থাকতে ইচ্ছে করত। আমি উন্মাদের মতোই নাইরার দিকে তাকিয়ে থাকতাম সব সময়, তবে সেটা লুকিয়ে, কাউকে কখনো বুঝতে দিতাম না। আমি নাইরার দিকে তাকালাম। আগে একটা সময় ছিল যে প্রায় দিনই নাইরার সাথে দেখা হতো। নাইরা ক্লাস শেষ করে আসতো আমার অফিসে। পরে গল্প করতাম, একসাথে ডিনার করতাম, তারপর আরও অনেক কিছু। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হেই, কি খবর তোমার? অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। প্রায় 2 বছর। সময়টা অনেক এগিয়েছে। হ্যাঁ, তোমাকে এখানে দেখবো ভাবিনি। ও আরেকটা কথা, ফেসবুকের ছবি দেখলাম তোমার আর তোমার হবু বরের। তোমার হবু বর চমৎকার দেখতে, তোমার সাথে বেশ মানিয়েছে। কথাটা বলতেই দেখলাম নাইরার মুখ কেমন যেন কালো হয়ে গেল। আমার দিকে তাকিয়ে শুকনো একটি হাসি দেয়। আমি বুঝতে পারি না সে হাসির কি মানে আছে। মাথাটা নিচু করলো। কি বলবো বুঝতে পারছি না। কিছু সময় পর আমার দিকে তাকিয়ে নাইরা বলল, ওর সাথে আমার বিয়েটা ভেঙে গেছে, ছবিটা ডিলিট করা হয়নি এখনো। কি? কবে? হ্যাঁ, সত্যি বিয়েটা ভাঙছে। কিভাবে? কেন? কবে? আসলে আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি তোমার সাথে। নাইরার কথা আমি প্রথমে ঠিক বুঝতে পারলাম না।
নাইরার বিয়ে ভেঙে গেছে এবং নাইরা আমার সাথে কথা বলতে এসেছে। এটার মানে কি? আমি সত্যি এসবের কোনো অর্থ বুঝতে পারলাম না। কি যে বলি। কিছু সময় চুপ থেকে নাইরাকে বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার বিয়ে ভেঙেছে, আই এম সরি ফর দ্যাট, কিন্তু এই জন্য আমার সাথে কথা মানে? নাইরা আমার দিকেই তাকিয়ে আছে। বেশ লজ্জা পাচ্ছি। নাইরা আমার পূর্ব পরিচিত। সে আমার দিকে তাকিয়ে থেকেই বলল, মানে হচ্ছে সায়েমকে কেউ আমাদের ভিডিও দেখিয়েছে, বুঝতে পেরেছো? আমাদের ভিডিও মানে? কিসের ভিডিও? কোন ভিডিও? আমাদের ভিডিও মানে বুঝতে পারছো না? সব কি ভুলে গেছো তুমি? নাইরার ইঙ্গিতটা বুঝতে পেরে আমার চোখ বড় বড় হয়ে গেল। প্রথম কিছু সময় লাগলো আমার কথাটা হজম করতে। নাইরা বলছে কি? কি সর্বনাশের কথা! কি করব আমি? বেশ লজ্জাবোধ হচ্ছে আমার মাঝে। নিজেকে সামলে আমি কোনো মতে বললাম, কি বলছো এসব? আমি সত্যি বুঝতে পারছি না নাইরা। মানে তোমার বিয়ে ভাঙার কারণ কি তবে? হ্যাঁ, সায়েমকে কেউ আমাদের ভিডিও দেখিয়েছে। তোমার চেহারা দেখা যাচ্ছে না সেখানে, কিন্তু আমার চেহারা দেখা যাচ্ছে। আর তুমি তো জানো আমি কেমন শব্দ করতাম। যারা চেনে আমাকে তারা চিনে ফেলবে। আমার গলার স্বর একদমই অচেনা নয় কারো কাছে। তুমিও না দেখে আমার কণ্ঠস্বর বুঝতে পারবে। আমি কেমন কাঁপতে শুরু করি, বুকের ভেতর কেমন টিপটাপ শুরু হয়ে যায়। আমি একটু ইতস্ততা নিয়ে বললাম, তার মানে তুমি মনে করো কাজটা আমি করেছি? নয়তো আর কে করবে? ভিডিওটাতে তো আমি তোমার সাথেই ছিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন করব কাজটা শুনে? আমার কি স্বার্থ? তোমার কি মনে নেই যে আমাদের সব কিছু কীভাবে শুরু হয়েছিল আর শেষ কিভাবে হয়েছিল? তখনই তো আমি তোমাকে ঠকাতে পারতাম। তখন তো অনেক ওয়ে ছিল তোমাকে আমার করে রাখার। বা আমি যদি এখন এসব চাইতাম তাহলে সেটা সে সময়ই করতাম। তোমার বিয়ের কথা কেবল তোমার হবু হাজব্যান্ডের সাথে পিক ছাড়ার পরেই জানতে পারি না এরা। জানি না আমি কিচ্ছু জানি না। কিছু ভাবতে পারছি না আমি। সব শেষ হয়ে গেছে আমার। এমন একটা সময় ভিডিওটা আমার হবু বরের কাছে পাঠানো হয়েছে, যে সময়টা পার হলেই আমার বিয়েটা হয়ে যেত। বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি তো তোমার সাথে থাকাকালীন কোনোদিন ভিডিও করিনি। বিশ্বাস করো। ভিডিও কেন, তোমার ছবিও তুলিনি অনুমতি ছাড়া। নাইরা আমার দিকে কিছু সময় তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করলো যে আমি মিথ্যা বলছি কিনা। একটা সময় মনে হলো যেন ও আমাকে বিশ্বাস করেছে, আবার নাও বা করতে পারে। কিন্তু ওর দৃষ্টি বলছে আমাকে সে বিশ্বাস করতে পেরেছে। আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি না হও তাহলে কে করলো কাজটা? সায়েমের সাথে বিয়ে ভেঙেছে বুঝলাম, গেল সেটা। কিন্তু নতুন কারোর সাথে বিয়ে ঠিক হলে সেটাও যে ভাঙবে না, সেটা নিশ্চয়তা কি? আমার আসলে এখন কি করার আছে বলো তুমি? নাইরা বিশ্বাস করো, আমার কাছে কোনো ভিডিও নেই। মানে ওইরকম কিছুর ভিডিও নেই। তোমার কিছু ছবি এখনও আছে, তবে ভিডিও নেই। তুমি চাইলেও সব চেক করতে পারো, কিন্তু ভিডিও কিছুই নেই। বুঝতে পারছি না কি বলবো। বাবা খুব আপসেট হয়ে গেছেন, আমার সাথে কথা বলছে না। আমিও যে ওনার সামনে যে কথা বলবো সেটাও পারছি না। নাইরাকে এখন আমি কি বলবো বুঝতে পারলাম না। মেয়ের ভিডিও বের হয়েছে এবং সেটা তার হবু বরকে পাঠানো হয়েছে। এই খবর যে কোনো বাবাই আপসেট হবে, কিন্তু এখানে আমার কি করার আছে? হ্যাঁ, এটা সত্য, এই ঘটনার সাথে আমি জড়িত যে কোনোভাবে, কিন্তু আমার তো কোনো দোষ নেই। আর না আমি ভিডিও ছেড়েছি, আর না নাইরার সাথে আমার যোগাযোগ ছিল। ওর সাথে আমার কোনো প্রকার ব্ল্যাকমেইলের সম্পর্কও ছিল না। দুজনেই সবটা ঠিক মনে করেই করেছি। তাহলে হঠাৎ করেই এমন কেন হলো? নাইরা চলে গেল, তবে বলে গেল যে একটা কিছু ভাবতে হবে আমাদের। এই সমস্যা থেকে বের হতে হবে। সেটা তো হবেই। বাসায় ফিরে ল্যাপটপ বের করলাম। নাইরার বেশ কিছু ছবি আমার কাছে রয়েছে, নানান ধরনের ছবি। ছবিগুলো দেখতে শুরু করলাম একের পর এক। হঠাৎ একটা ছবিতে এসে আটকে গেলাম। ছবিতে নাইরা ঘুমন্ত অবস্থায় আছে, বিছানায় উপর হয়ে শুয়ে আছে। আমি পাশে শুয়েছিলাম। চুলগুলো পিঠের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক চোখ ঢেকে আছে চুলে। নাইরার শরীরে কিছু নেই।
সকালের আলো এসে পড়েছে ওর শরীরে। আমি তখন তুলেছিলাম ছবিটা। আমার একে একে সব কিছু মনে পড়তে লাগলো। নায়রার সাথে আমার সম্পর্ক প্রায় 3 বছরের মতো ছিল। আমি কি ওর প্রেমিক ছিলাম কি জানি, তবে আমাদের মাঝে কিছু একটা ছিল, যেটার উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার নায়রার প্রতি দুর্বল অনুভব করতাম। সেই দুর্বলতা আমার কাছে অতি প্রকৃত মনে হতো। আমি নায়রার প্রতি আসক্ত হয়ে পড়তাম। নায়রার সাথে একটা বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখা হয় আমার, তারপর বন্ধুত্বের পরেই একসময় আমরা খুব ঘনিষ্ঠ হয়ে উঠলাম। আমাদের মধ্যে সপ্তাহে প্রায় প্রতিদিনে দেখা হতো। আর এমনও আছে যে কোনো কোনো সপ্তাহে প্রতিটি দিনই আমরা রাতে একসাথে থাকতাম। একে অন্যের সঙ্গ ভালো লাগতো আমাদের খুব। আমি তখন সবে চাকরিতে ঢুকেছি, নিজের বাসা নিয়ে থাকি। অন্যদিকে নায়রা মেডিকেলের 3rd ইয়ার, ঢাকায় বাসা হওয়া সত্ত্বেও হলে থাকতো। তাই খুব একটা সমস্যা হতো না ওর আমার বাসায় থাকতে। আমাদের মাঝে কথাই ছিল যে কোনো কমিটমেন্ট থাকবে না। এক কথায় লিভ টুগেদার বাট নো কমিটমেন্ট। যখন মনে হবে যে আর দুজন দুজনকে ভালো লাগছে না, তখন আলাদা হয়ে যাব। আর ও জানতো যে ডাক্তারের সাথেই ওকে বিয়ে করতে হবে। তাই কখনো আমার সাথে ওর সম্পর্ক জড়ানোর কোনো কারণ দেখছি না। কিন্তু আমাদের ভিডিও করলো কে? এটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। সত্যি বলতে কি, ওর সাথে যা কিছু হয়েছে সব হয়েছে আমার বাসাতেই। কখনো বেডরুম, কখনো ড্রয়িং রুম কিংবা ডাইনিং। বাথরুমে গোসলের সময়ও কয়েকবার আমাদের মাসে ইন্টারকোর্স হয়েছে। কখনোই আমরা হোটেলে যাইনি। কয়েকবার অবশ্য নায়রাদের বাসাতেও গিয়েছি আমি, যখন ওর বাবা মা থাকতো না। আমি কোনোদিন ভিডিও করিনি। তাহলে ভিডিওটা করলো কে, কিভাবে? আমি এই প্রশ্নটার উত্তর খুঁজে পেলাম না। আর যে করেছে সে এতদিন পর কেন সেটা পাবলিশ করলো? আগে কেন করেনি? পরের দিন অফিস শেষ করে বের হতেই দেখি নায়রা অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বের হতে দেখে এগিয়ে এলো। আমি বেশ ইতস্ততা অনুভব করছি। এই মেয়ের প্রতি এখন আমার অনুভূতিগুলো একদম অন্যরকম। আগে জাস্ট নিজেদের জন্য একে অপরের কাছে আসতাম, এখন তো সেটা নয়। সেজন্য হয়তো এত ইতস্ততা। নায়রার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, কালকে বাবা খুব বেশি রাগারাগি করেছে। তারপর বলেছে বাসা থেকে বের হয়ে যেতে। এখন জানি না কি করব। আমি একটু ইতস্তত করে বললাম, আমার বাসায় যাবে? মানে যদি রাতে কোথাও যেতে না চাও? চলো, আসলে এই জন্যই এসেছিলাম। মনে হচ্ছে বাসায় যাওয়া হবে না আর। আমাকে অনেক কথা শুনিয়েছে, চলেও এসেছি এক প্রকার। আচ্ছা, বাসায় চলো, তারপর দেখা যাক কি করা যায়। নায়রাকে বাসায় এনে নিজেই কফি বানিয়ে দিলাম ওকে। ঠিক আগে যেমন করে আমরা ব্যালকনিতে বসে কফি খেতাম, বিকেলে গল্প করতাম, সেভাবে গল্প করলাম। সব যেন আগের মতোই আছে। বললাম, ভিডিওটা কি বাইরে এসেছে? আই মিন, কোন সাইটে আপলোড হয়েছে? না, সায়েম আমাকে দেখালো ভিডিওটা, তারপর নিজেই ডিলিট করে দিল। বলল যে নামায়নি। এও বলল এটা দেখার পরে ওর পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব না। ওকে দোষ না দেই আমি, সে তার জায়গা থেকে ঠিক। তাহলে কি কেবল বিয়ে ভাঙ্গাই লক্ষ্য ছিল নাকি? তাই তো মনে হচ্ছে, কিন্তু সে কে? তার মানে আবার বিয়ে ঠিক হলে আবারও ভিডিও পাঠাবে, এটা বুঝতেই পারছি। হুম। এটা অনেক চিন্তার ব্যাপার। আমি ওর মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য কথাবার্তা অন্যদিকে নিয়ে গেলাম। নানান কথা শুরু করলাম। একটা সময় খেয়াল করলাম যে গল্পের ভেতরে আমি নিজেও ঢুকে গেছি। ওর সাথে কথা বলতে ভালো লাগছে। কেন জানি মন ভালো হয়ে গেল আমার নিজেরই অনেক। এমনকি দেখলাম নায়রার মনও ভালো হয়ে গেছে আমার সাথে কথা বলতে বলতে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি এক মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছে। লোকটাকে কেমন যেন চেনা চেনা মনে হলো, পরিচিত চেহারা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলল, নায়রা কোথায়? সে হয়তো এখানেই আসবে। সাথে সাথেই বুঝে গেলাম ইনি কে। নায়রার বাবা। চেহারা দেখেছি নায়রাদের দেওয়ালের ছবিতে, সরাসরি কোনো দিন দেখা হয়নি ওনার সাথে আমার। পিছন থেকে নায়রার আওয়াজ পেলাম, বাবা তুমি এখানে? নায়রার বাবা দেখলাম ঘরের ভেতর ঢুকলো, তারপর
আমার কলার চেপে ধরলো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই যে সেই শয়তানটা, তুই পাঠিয়েছিস ভিডিও? বল। আমি যে কি বলবো বুঝতেই পারলাম না। আমি যতই বলি না কেন যে আমি পাঠাইনি, নাইরার বাবা বিশ্বাস করবে বলে মনে হয় না। তবে আমাকে কিছু বলতে হলো না। দেখলাম নাইরা এগিয়ে এসে ওর বাবাকে ছাড়ানোর চেষ্টা করছে। বলল, বাবা ওকে ছেড়ে দাও। এটাকে আমি ছাড়বো না, এটাকে আমি পুলিশে দেব। এত সাহস ওর! বাবা প্লিজ ছেড়ে দাও। না, ছাড়বো না, পুলিশে ফোন দিচ্ছি আমি এখনই। বাবা প্লিজ ছেড়ে দাও ওকে, ও কিছু করেনি। তুই কিভাবে জানিস ও করেনি? কারণ ভিডিওটা আমি পাঠিয়েছি। ঘরের ভেতরে যেন বোমা ফাটল। নাইরার বাবা তো অবাক হলেনি, আমিও অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি? তিনি কোনো কথা বললেন না। নাইরার বাবা চলে গেলেন কিছু সময় পরে। নাইরা রয়ে গেল। আমি ওর বাবাকে বললাম যে আমি নাইরাকে বাসায় দিয়ে আসব। কিছু সময় পরে আমি জানতে চাইলাম, এমন কাজ কেন করলে শুনি? জানি না। তুমি ভিডিও করেছিলে? নাইরা হেসে ফেলল, বলল, হ্যাঁ করেছিলাম, একবার না বেশ কয়েকবার। সবগুলো এখনও রেখে দিয়েছ? হুম। বিয়ে কেন ভাঙলে? তুমি না বলেছিলে একজন ডাক্তার ছেলেকেই বিয়ে করবে? যতদূর জানি সায়েম সাহেব একদম তোমার চাহিদা অনুযায়ী একজন মানুষ। ডাক্তার, সরকারি চাকরি, সব কিছু রয়েছে। নাইরা কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, আমিও তাই ভাবতাম, কিন্তু তারপর যখন সাইমের সাথে মিশলাম বুঝতে পারলাম যে আমি হ্যাপি না। আমার কেবল তোমার আমার একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তো। কিছুতেই মাথা থেকে বের করতে পারতাম না এসব। কিন্তু ওইদিকে আমার মাথা থেকে ওই একটা শান্ত সুনিশ্চিত জীবনের কথাটাও বের করতে পারতাম না। কিন্তু যতই বিয়ের ডেট এগিয়ে আসতে লাগলো বুঝতে পারলাম না, ওই জীবন থেকে এই জীবনটাকে আমি মিস করছি বেশি, এবং কিছুতেই মন থেকে বের করতে পারছি না। যখন সিদ্ধান্ত নিলাম যে বিয়ে করব না সাইমকে, তখন অনেক দেরি হয়ে গেছে। ডেট পড়ে গেছে, কার্ড চেপে গেছে, এমনকি কমিউনিটি হল ভাড়া নেওয়া হয়ে গেছে। শেষে এই বুদ্ধি বের করলাম। আমি কি বলবো খুঁজে পেলাম না, কেবল তাকিয়ে রইলাম নাইরার দিকে। তারপর বলল, তো এখন কি করবে? জানি না কি করব। তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না আমি। বলছি না বিয়ে করতেই হবে। আমি জানি তুমি বিয়ের মতো একটা ঝামেলা কাঁধে নিতে চাও না, স্বাধীন থাকতে চাও। তবে আমি চাই তোমার সাথে সময় কাটাতে, আগের মতো। আগের মতো? তোমার পরিবার? জানি না কিছু, এত কিছু ভাবলে ভালো লাগছে না। আমি কেবল আমি কি চাই সেটা করলাম, আর কিছু না। কেন জানি নায়রাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে একটা ছোট্ট চুমু খেয়ে বললাম, কমিউনিটি হল যে ভাড়া করেছিলে সেটা কি ক্যান্সেল করে দিয়েছে তোমার বাবা? নায়রা আমার দিকে তাকিয়ে বলল, জানি না তো। বাবা জানে? কেন জানতে চাইছো? তোমার বাবাকে বলো ক্যান্সেল না করতে, আর বিয়ের ডেটটাও একই থাকুক, কেবল বরের নামটা চেঞ্জ করে দিতে বলো। তুমি নিশ্চিত? হ্যাঁ, বিয়ে ব্যাপারটা পছন্দ না হলেও তুমি তো পছন্দ। আর মুখে যতই স্বীকার না করি, তোমার বিয়ে ভাঙার পরে আমার সত্যিই ভালো লাগছিল। তারপর আর কি, নায়রার সাথে ওই দিনই বিয়ে হয়ে গেল, একই কমিউনিটি সেন্টারে। অনেকে আমাকে ডাক্তার ভেবে ভুল করছিল। বর যে বদলে গেছে অনেকে জানতেই পারলো না। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার এই পেজটি ফলো করেননি, প্রথম কমেন্টে লিঙ্ক পিন করা আছে, সেখান থেকে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।